সমাজবিজ্ঞান, প্রযুক্তি আর অর্থনীতির এক বিশাল বৈশ্বিক পরিবর্তনের মোড়ে দাঁড়িয়ে আছি আমরা। আজকের এই বিশ্লেষণে আমরা এমন একটা ম্যাপ তুলে ধরব যেখানে দেখা যাবে পুরো পৃথিবীটা কিভাবে চোখের সামনে বদলে যাচ্ছে। একবার ভেবে দেখুন তো কি ঘটবে যদি বিশ্বজুড়ে লাখ লাখ তরুণ হঠাৎ করে ঠিক করে যে না, এই প্রথাগত ইঁদুর দৌড়ে তারা আর অংশ নেবে না, একদম স্বেচ্ছায় একসাথে এই র্যাট রেস থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নেয় যদি তারা। আজকের আলোচনার মূল রোডম্যাপটা হচ্ছে ঠিক এরকম: গ্লোবাল লো ডিজায়ার মুভমেন্ট, বার্নআউটের পেছনের সিস্টেমিক কারণ, ওয়ার্ক 4.0 এর রূপান্তর, ইউনিভার্সাল বেসিক ইনকামের ধারণা এবং সবশেষে ভবিষ্যতের একটা পূর্বাভাস। 1 নম্বর পয়েন্ট, গ্লোবাল লো ডিজায়ার মুভমেন্ট, অর্থাৎ ইঁদুর দৌড় থেকে বেরিয়ে আসা। এখানে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপারটা হলো এই ট্রেন্ডটা কিন্তু সারা বিশ্বেই দেখা যাচ্ছে, শুধু এক এক জায়গায় এক একটা স্থানীয় নামে ডাকা হচ্ছে একে। বিভিন্ন সংস্কৃতি কিভাবে ঠিক একই ঘটনাকে ভিন্ন ভিন্ন নামে ডাকছে তা সত্যিই অবাক করার মতো। মূল কথা একটাই: স্বেচ্ছায় কম আকাঙ্ক্ষা নিয়ে বাঁচা আর এই অন্তহীন প্রতিযোগিতাকে সোজাসুজি না বলে দেওয়া। যেমন ধরুন, জাপানের সাতোরি জেনারেশন জাগতিক মোহ থেকে একদম মুক্ত। আবার চীনে ট্যাংপেং বা শুয়ে থাকার মাধ্যমে তরুণেরা 996 মানে সকাল 9টা থেকে রাত 9টা, সপ্তাহে 6 দিনের যে অমানবিক কাজের রুটিন, সেটা নিরপ্রতিবাদ করছে। ওদিকে পশ্চিমা বিশ্বে দেখুন, সফট সেভিং বা ফায়ার মুভমেন্টের মাধ্যমে মানুষজন এখন কেরিয়ারের চেয়ে মানসিক শান্তিকে বেশি প্রায়োরিটি দিচ্ছে। দক্ষিণ কোরিয়ার দিকে তাকালে এই সংকটের গভীরতাটা আরও ভালোভাবে বোঝা যায়। সেখানে এনপো প্রজন্মের তরুণেরা আর্থিক আর সামাজিক চাপে বিয়ে এবং সন্তানের মতো জীবনের খুব সাধারণ লক্ষ্যগুলোও স্যাক্রিফাইস করছে। এর ইম্প্যাক্টটা কত ভয়াবহ জানেন? পরিসংখ্যান বলছে 2023 সালে দেশটির ফার্টিলিটি রেট বা প্রজনন হার একদম তলানিতে, রেকর্ড 0.72-এ নেমে এসেছে। একইভাবে চীনেও কিন্তু ছবিটা খুব একটা আলাদা নয়। 2023 সালের মাঝামাঝি সময়ে তরুণদের বেকারত্বের হার রেকর্ড 21.3% গিয়ে পৌঁছায়। এই চরম হতাশায় মূলত তাদের ওই লাইং ফ্ল্যাট বা ট্যাংপিং আন্দোলনটাকে উস্কে দিয়েছে, অর্থাৎ অমানসিক কাজের চাপের বিরুদ্ধে তরুণেরা এক প্রকার নীরব বিদ্রোহ করছে। এবার আসি 2 নম্বর পয়েন্টে, বার্নআউটের সিস্টেমিক কারণ। চলুন দেখা যাক ঠিক কোন ধরনের সিস্টেমিক বা কাঠামোগত চাপ এই বৈশ্বিক ক্লান্তির জন্ম দিচ্ছে। ডেটাগুলো কিন্তু পরিষ্কার বলে দিচ্ছে এটা মোটেও কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। একদিকে মজুরি বাড়ছে না, অন্যদিকে জীবনযাত্রার ব্যয় আকাশ ছুঁয়েছে। সিউলের মতো শহরের কথাই ধরুন না, সেখানে থাকার খরচ একজন মানুষের গড় আয়ের প্রায় 15 গুণ। এর পাশাপাশি রয়েছে তীব্র প্রতিযোগিতা আর জলবায়ু পরিবর্তন নিয়ে সারাক্ষণ একটা দুশ্চিন্তা। তো স্বাভাবিকভাবেই মানুষ এখন বস্তুবাদী সফলতার পেছনে না ছুটে নিজের সুস্থতা এবং মানসিক শান্তিকে অনেক বেশি গুরুত্ব দিচ্ছে। 3 নম্বর পয়েন্ট, ওয়ার্ক 4.0 এর রূপান্তর। আসল পয়েন্টটা হলো মানুষের এই ব্যক্তিগত পছন্দগুলো কিভাবে ওয়ার্ক 4.0 নামের একটা বিশাল ম্যাক্রো ইকোনমিক শিফটের সাথে মিলে যাচ্ছে। একটু ইতিহাসের পাতা উল্টালেই দেখা যায় ওয়ার্ক 1.0-র সেই শিল্প সমাজ থেকে শুরু করে আজ আমরা এসে দাঁড়িয়েছি ওয়ার্ক 4.0-র যুগে। বর্তমান আর ভবিষ্যতের এই যুগটা মূলত হাই লেভেল ডিজিটাল ইন্টিগ্রেশন, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আর অত্যন্ত ফ্লেক্সিবল বা নমনীয় কাজের পরিবেশের ওপর ভিত্তি করেই তৈরি হচ্ছে। কিন্তু এই রূপান্তরের সাথে সাথে বেশ কিছু মারাত্মক চ্যালেঞ্জও এসে হাজির হচ্ছে আমাদের সামনে। মানুষ আর যন্ত্রের শ্রমের মধ্যে একটা ঠান্ডা লড়াই শুরু হয়ে গেছে। গিগ ইকোনমির উত্থান, বিগ ডেটা দিয়ে কর্মীদের প্রতিটা পদক্ষেপ মনিটর করা, আর সবচেয়ে বড় ভয় অটোমেশনের কারণে ব্যাপক আকারে চাকরি হারানো। সব মিলিয়ে আমাদের কাজ করার চিরাচরিত ধারণাটাই কিন্তু চিরতরে বদলে যাচ্ছে। এরপর আসছে 4 নম্বর পয়েন্ট, ইউনিভার্সাল বেসিক ইনকাম, যা হল অটোমেশনের একটি নীতিগত প্রতিক্রিয়া। ওয়ার্ক 4.0-র এই রূঢ় বাস্তবতা আর মিনিমালিস্ট মুভমেন্টের পেছনের হতাশাটাকে সামাল দিতে নীতি নির্ধারকরা এখন সামাজিক নিরাপত্তা বেষ্টনীতে বড়সড় পরিবর্তনের কথা সিরিয়াসলি ভাবছেন। একাডেমিক গবেষণায় এই ইউনিভার্সাল বেসিক ইনকামকে একটা দারুণ সম্ভাব্য সমাধান হিসাবে দেখা হচ্ছে। এর বেসিক কনসেপ্টটা খুব সোজা: দেশের সব প্রাপ্তবয়স্ক নাগরিককে, সে চাকরি করুক বা না করুক, প্রতি মাসে নিয়মিত এবং শর্তহীনভাবে একটা নির্দিষ্ট পরিমাণ নগদ টাকা দেওয়া হবে।
তবে ইউবিআই চালু করার আগে এর ভালো মন্দ দুটো দিকে খুব ভালোভাবে ব্যালেন্স করা দরকার। একদিকে রাষ্ট্রের ওপর বিশাল একটা আর্থিক বোঝা চেপে বসার রিস্ক থাকে, অন্যদিকে দারিদ্র্য দূর করা, মানসিক শান্তি নিশ্চিত করা আর এই অটোমেশনের দুনিয়ায় মানুষকে একটু স্বাধীনভাবে বাঁচার সুযোগ করে দেওয়ার মতো পজিটিভ দিকও আছে। প্রশ্ন হলো, টাকার যোগান আসবে কোথা থেকে? হয়তো অটোমেশন থেকে আসা এক্সট্রা লভ্যাংশ বা ধনীদের ওপর ট্যাক্স বসিয়ে এর ফান্ডিং করা যেতে পারে। আমাদের শেষ এবং ৫ নম্বর পয়েন্ট, ভবিষ্যতের পূর্বাভাস ২০৩০ থেকে ২০৫০। এতক্ষণ যা যা আলোচনা হলো, সেই লো ডিজায়ার মুভমেন্ট, অটোমেশন আর ইউবিআই, চলুন এই সবগুলোকে একসাথে মিলিয়ে আগামী কয়েক দশকের একটা ছবি আঁকার চেষ্টা করি। সামনের দশকের দিকে যদি আমরা তাকাই, তাহলে একটা স্পষ্ট বিবর্তন দেখতে পাব। আজকের দিনের এই ছোট ছোট সাবকালচারগুলো শতাব্দীর মাঝামাঝি গিয়ে কিভাবে একটা সম্পূর্ণ এবং টেকসই সমাজে পরিণত হতে পারে, সেটাই আমরা এখন ধাপে ধাপে দেখব। শুরুতেই আসে ২০৩০ সালের কথা। তখন ব্যালেন্সড মিনিমালিস্ট বা ভারসাম্যপূর্ণ মিনিমালিস্ট বলে একটা নতুন শ্রেণীর উদ্ভব হবে বলে ধারণা করা হচ্ছে। জলবায়ু আর অর্থনীতির চাপে সপ্তাহে মাত্র ৪ দিন কাজের রুটিন হয়তো তখন একদম নর্মাল একটা ব্যাপার হয়ে দাঁড়াবে, আর মানুষ নিজে কোনো কিছু কেনার চেয়ে ভাড়া নেওয়াটাকেই বেশি প্রেফার করবে। এর ঠিক ১ দশক পর, মানে ২০৪০ সালের দিকে, সমাজ হয়তো একটা সম্পূর্ণ নতুন চুক্তিতে পৌঁছাবে। এই পোস্টওয়ার্ক বা কর্ম পরবর্তী মিনিমালিস্টরা তখন মূলত অটোমেশনের লভ্যাংশ আর ওই যে আংশিক বেসিক ইনকামের কথা বললাম, সেটার উপরে নির্ভর করবে। এর ফলে প্রথাগত ক্যারিয়ারের ইঁদুরদৌড় বাদ দিয়ে মানুষজন কমিউনিটির কাজ আর নিজেদের সৃজনশীল প্রজেক্টে অনেক বেশি সময় দিতে পারবে। আর ২০৫০ সাল নাগাদ তখন হয়তো নেট জিরো আরবান মোনাস্টিক লাইফস্টাইলটাই আমাদের প্রতিদিনের বাস্তবতা হয়ে যাবে। মানুষ বাস করবে অত্যন্ত এফিশিয়েন্ট সব এআই পরিচালিত স্মার্ট বিল্ডিংয়ে, আর ব্যক্তিগত মালিকানার কনসেপ্টটা প্রায় হারিয়েই যাবে। তার বদলে সবাই মিলে রিসোর্সগুলো শেয়ার করে ব্যবহার করবে। এই সব কিছুর কিন্তু দারুণ একটা সাইড এফেক্ট আছে, যা পরিবেশের জন্য রীতিমতো আশীর্বাদ। যদি এই মিনিমালিস্ট জীবনযাপনটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তবে মানুষের কার্বন ফুটপ্রিন্ট গড়ে প্রায় ২৩% পর্যন্ত কমে যেতে পারে। একবার ভাবুন তো, গ্লোবাল এনার্জি খরচ যদি আবার সেই ১৯৬০-এর দশকের জায়গায় নেমে আসে, তাহলে আমাদের এই পৃথিবীটা কতটা স্বস্তি পাবে? শেষমেশ আসল প্রশ্নটা কিন্তু থেকেই যায়, এই পৃথিবী আর ভবিষ্যৎকে বাঁচাতে মানবজাতি কি স্বেচ্ছায় তাদের এই অবিরাম ছুটে চলার স্বভাব থেকে বেরিয়ে আসবে, নাকি বড় কোনো প্রাকৃতিক বিপর্যয় আমাদের বাধ্য করবে এই জীবনযাপন বদলে ফেলতে? বিষয়টার গভীরে গিয়ে একবার ভাবার সময় কিন্তু এখনই। এই দারুণ বিষয়টির বিশ্লেষণে এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।